আজ 28 মে বৃহস্পতিবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানীতে মাইক্রোবাসে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার তুষার ও লাবলুকে 10 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। নির্মাণ কাজে বিপর্যয়ে ঝুঁকিতে কাঁঠালবাগানের কিছু এলাকা, দোষীদের শনাক্ত করতে কাজ করছে রাজউক ডিসিসি। মোদি সফরে বিদ্যুৎ কেন্দ্র ও সুন্দরবন রক্ষা সহ বেশ কটি চুক্তির সম্ভাবনা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন বাজেটে ঘাটতি থাকছে 87,000 কোটি টাকা, বেসরকারি ঋণের ওপর চাপ বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। 12 বছরে পা রাখছে শিল্প প্রদর্শনী কেন্দ্র গ্যালারি কায়া। 5ই জুন থেকে শুরু হবে বিশেষ প্রদর্শনী। রাজধানীতে মাইক্রোবাসে নারী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তুষার ও লাবলুকে 10 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে এই দুইজনকে আদালতে হাজির করলে আদালত তাদের রিমান্ড দেন। পটুয়াখালী থেকে তুষার ও রাজধানীর গুলশান থেকে লাবলুকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার সন্ধ্যায় তাদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছে। মামলার এজাহারে 5 জনকে আসামি করা হলেও র্যাব বলছে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল 2 জন। 21 মে রাতে কুড়িল বিশ্ব রোডে মাইক্রোবাসে তুলে নিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়। এর 5 দিনের মাথায় গ্রেপ্তার হয় 2 জন। কোনো আইনজীবী নিয়োগ দেয়নি, কোনো ওকালতনামা সহ এখানে আসে নাই বিধায় তাদের সাবমিশন রাখা আসামি পক্ষের কোনো সুযোগ ছিল না। তারপরেও দু একজন আইনজীবী তাদের পক্ষে কথা বলার চেষ্টায় কথা বলতে চেয়েছেন, আদালতের অনুমতি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। তারা যা বলেছেন তাতে আদালতকে সন্তুষ্ট করতে পারেন নাই বিধায় 10 দিনের রিমান্ড যথাযথভাবেই মঞ্জুর হয়েছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট আইনবিদ ডক্টর স্বাধীন মালিক। বিস্তারিত জানবো তার কাছে। ডক্টর স্বাধীন মালিক, প্রথমে একটু জানবো যে এই যে 5 দিনের মধ্যে এই চাঞ্চল্যকর যে মামলাটি, সেই মামলার আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, এইটিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা নিশ্চয়ই এই জন্য র্যাব ধন্যবাদ পাওয়ার যোগ্য। মানে এইভাবে যেটা ধারণা করছে যে একেবারে অনেকটা ক্লু ছাড়া ছিল, একেবারে ঢাকার বাইরে থেকেও 2 জনকে ধরেছে, এই গ্রেফতারের জন্য নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর তাদের একটা নিঃসন্দেহের একটা সাফল্য। এবং এটা আমরা যেটা শঙ্কা ছিল হয়তো খুঁজে পাবে কি পাবে না, তো সেই শঙ্কাটা আপাতত দূর হয়েছে। স্যার, একটা জিনিস যে আমরা বিগত বেশ কিছুদিন যাবতই দেখছি, এটা হয় আমাদের মিডিয়াতে বেশি আসছে অথবা ধর্ষণের ঘটনাই বেশি ঘটছে। আপনারা যেহেতু সবসময়ই চর্চার মধ্যে আছেন, আপনাদের কাছে কি মনে হয়, ট্রেন্ডটা কি একটু ঘটনাটাই বেশি ঘটছে নাকি আমরাই বেশি গুরুত্ব দিচ্ছি? না দেখেন, সারা দুনিয়ায় ধর্ষণের মানে সত্যিকার অর্থে কত ধর্ষণ হচ্ছে আর কতটা পুলিশের কাছে আসছে, মামলা আসছে বা মিডিয়াতে আসছে, এই অপরাধটা সারা দুনিয়াতেই সবচেয়ে, এই অর্থে যে আসলে কয়টা হচ্ছে আর কয়টা আমরা জানছি, এই ব্যাপারে সবচেয়ে বেশি অস্পষ্টতা হলো এই ধর্ষণের মামলায়। যে শুধু আমাদের দেশে না, দুনিয়ার সব জায়গায়। তবে এখন যেহেতু এটা মানে এই ব্যাপারে মিডিয়াতে আসছে, আমি বলবো যে এই ব্যাপারে যে লজ্জার একটা ব্যাপার থাকে, এটা রেখে ঢেকে থাকার ব্যাপার থাকে, ওইগুলি হয়তো আমরা কাটিয়ে উঠছি। কারণ এটা জনসমক্ষে না আসলে, সমস্যা সম্পর্কে না জানলে তো এরা সমাধানের পথে আমরা যেতে পারবো না। তো ওই অর্থে আমি বলবো যে এটা ভালো যে এখন যেভাবে হোক বেশি আমরা জানছি। তবে আমি এটা মনে করি না যে বেশি জানছি বলেই যে এটা ঘটনাটা বেশি বেড়ে গেছে। আমি হয়তো ওই ব্যাপারে এখন উৎকণ্ঠিত হচ্ছি না, কিন্তু বেশি জানছি নিয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে, সেটাকে আমি ইতিবাচক দিক থেকে দেখব, এই জন্য যে এতে আমরা এই সমস্যাটা সমাধানের দিকে আমরা সচেষ্ট হব। স্যার, আমরা দেখেছি যে যে 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব, তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এই ভাষ্যগুলি সাধারণত পুলিশ থেকেই আসে। আমরা জানি না, এর হয়তো আইনগত কোনো মানে গুরুত্ব নাও থাকতে পারে, কিন্তু 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই প্রক্রিয়াগুলি শেষ পর্যন্ত আমাদের মানে অভিজ্ঞতাটা খুব ভালো না। দেখা যায় যে গ্রেপ্তার হয়ে গেল, তারপরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনায় বড় বড় আন্দোলনও তৈরি হয়। কিন্তু বাংলাদেশে অবশ্যই মানুষ চায় বিচার হোক, কিন্তু বিচারের প্রক্রিয়াটা খুব বেশি অনেক সময় অনেক
অনেক দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? এটা আমি একটু স্পষ্ট করে বলছি যে গতকালই আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার দুই ইয়াং প্রভাষক তারা একটা এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের উপরে একটা গবেষণা করছেন। ওইখানে গতকালই তারা একটা সেমিনারে প্রেজেন্ট করে দেখিয়েছেন যে ওনার 7টা নারী শিশু ট্রাইব্যুনালের মামলার বিচারে দেখিয়েছেন যে গত বছর 2014 আমি ফিগার বলছি, যে গত বছর 4,620টা মামলা নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে দোষী সাব্যস্ত হয়েছে মাত্র 19 জন। 4,500-এর বেশি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে 19 জন, এবং তারা কয়েকটা আদালতের গত 5 বছরে প্রায় 22,000 যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, সেই 22,000 মামলাতে দোষী সাব্যস্ত হয়েছে মাত্র 187 জন। অর্থাৎ যত মামলা হচ্ছে নারী শিশুর ব্যাপারে দেখা যাচ্ছে যে তাতে দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা মাত্র, আমি আবার বলছি, মাত্র 1%। প্রতি 100টা মামলায় 99টা মামলায় কেউ দোষী সাব্যস্ত হচ্ছে না, খালি 100টা মামলায় একজন দোষী সাব্যস্ত হচ্ছে। তো এখানে যে আপনি বললেন দীর্ঘসূত্রিতা, মোটেই ইস্যু না। এখানে সম্পূর্ণ বিচারহীনতা চলছে, একেবারে আমি আবার বলছি যে সম্পূর্ণ বিচারহীনতা চলছে, যেখানে প্রতি 100টা মামলায় একজন কি দুজন দোষী সাব্যস্ত হয়। তার মধ্যে এখানে হয়তো বাদীরা তাদের মামলার কথা ঠিকমতো বলছেন না, নিঃসন্দেহে পুলিশের তদন্ত ঠিকমতো হচ্ছে না, সাক্ষীরা আসছে না, কিন্তু যে বললাম যে হাজার হাজার মামলা হচ্ছে, এই হাজার হাজার মামলায় যে শ্রম দেওয়া হচ্ছে, যে অর্থ ব্যয় হচ্ছে, বিচারকের সময় যাচ্ছে, আইনজীবীদের সময় যাচ্ছে, পুলিশের সময় যাচ্ছে, কিন্তু ফলাফল হলো শূন্য। অর্থাৎ এইসব মামলায় যারা ভুক্তভোগী, অর্থাৎ নারী ও শিশুরা যারা ভুক্তভোগী, তারা কিন্তু কেউই বিচার পাচ্ছে না। এবং এটাও বলে রাখি, এটা আজকে প্রথম না, আমি এটা 2004 সালেই এইটার ব্যাপারে তৎকালীন আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তখন আমার মনে আছে একটা কোর্টে আমি 600 নারী শিশু মামলা দেখে 3 বছরে 600 মামলার বেশি নিষ্পত্তি হয়েছে, একজনও দোষী সাব্যস্ত হয় নাই। তো পুরো জিনিসটা এত বড় অবিচার হচ্ছে, আমরা কিন্তু এটা কেউই খেয়াল করছি না। স্যার, এই ক্ষেত্রে কি তদন্তের দুর্বলতা নাকি বিচার প্রক্রিয়ার দুর্বলতা, কোন দিকে বেশি সতর্ক হওয়া দরকার বলে মনে করেন? না, এইটা হলো কি, না আমি ওইটা বলবো না, আমি বলবো যে রাষ্ট্র, আমাদের সরকার, রাষ্ট্র তো এটা 10-15 বছর ধরেই জানে যে নারী শিশু মামলাগুলি যে হচ্ছে, এই মামলায় শতকরা একজনও দোষী সাব্যস্ত হচ্ছে না। আমি এটা বলতে চাই না যে এই মামলাতে সবাইকে দোষী সাব্যস্ত করতে হবে, কিন্তু যেখানে 100টা মামলা, একটা মামলা করে মামলা শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 4 থেকে 5 বছর লাগে এবং শেষে রেজাল্ট 0। তো এখানে রাষ্ট্রের ন্যূনতম, যদি নারী এবং শিশুদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে রাষ্ট্রের উচিত ছিল যে এটা তদন্ত করে দেখার, কমিশন করার, এটা খোঁজ খবর নেওয়া কেন হচ্ছে না। এটা তো ধরুন আমরা এই সমস্যাটা তুলে ধরতে পারি, কিন্তু বিচার ব্যবস্থায় গাফিলতি, এটা প্রধান বিচারপতির দেখার কথা, আইনমন্ত্রীর দেখার কথা, হোম মিনিস্টারের দেখার কথা, কিন্তু তারা এগুলি কিছুই দেখছেন না। আর আমরা যখন একটা বীভৎস ঘটনা হচ্ছে, আমাদের সবাইকে নাড়া দিচ্ছে, আমরা কিছু কথা বলছি, কিন্তু এর গোড়ায় কেউ যাচ্ছি না। স্যার, এই মামলার বিচার প্রক্রিয়াগুলিতেও আমরা অনেক সময় দেখি যে মানে সাক্ষীদেরকে যথাযথভাবে উপস্থাপন করা, এমনকি যারা এইসব ঘটনায় ভিকটিম তাদেরকে মানে তারা খুব ভালোভাবে আদালতে স্বেচ্ছায় নির্ভয়ে কথা বলতে পারবে, সেই পরিবেশটাও কিন্তু অনেক সময় থাকে না, বরং তারা আবার আরও এক দফা নির্যাতনের মুখোমুখি হয়। এই জিনিসগুলি প্রোটেক্ট করার কোনো সুরক্ষা তৈরি করার কোনো সুযোগ আছে কিনা আইনে? না, এইগুলি সুরক্ষা তৈরি করা, এগুলি 50 বছর ধরে জানা, এটা তো নতুন কিছু না। দুনিয়ায় সব দেশে এরকম মামলা হচ্ছে, তাই তো? এই না যে খালি বাংলাদেশে ধর্ষণের মামলা হচ্ছে, অপহরণের মামলা হচ্ছে, তো অন্যান্য দেশে যখন বিচার হতে পারে, এটা তো নতুন কিছু না। বাদী যে আছে, বাদী ভয় পাচ্ছে, তখন এটা সরকারের দায়িত্ব বাদীকে সুরক্ষা দেওয়া। যদি সাক্ষী না আসে, সাক্ষী ভয় পায় বা প্রলোভন হয়, তো এটা সরকারের দায়িত্ব সেটাকে ব্যবস্থা করা। একটা তো এখন স্পষ্ট যে নাগরিকের এই সুরক্ষার পরিবর্তে পুলিশকে ব্যবহার করা হয় রাজনৈতিক কারণে। ধরেন যে কদিন আগে ওই ইউনিভার্সিটির ছাত্ররা ওই পয়লা বৈশাখের যেই যৌন নিপীড়ন হয়েছিল, ওইটার প্রতিবাদ করতে গিয়েছিল, 200 ছাত্র প্রতিবাদ করতে গিয়ে তাদের সামনে
মানে কথা আমি তো গণে দেখি না, এবার মিডিয়াতে যেটা আসছে যে 2000 পুলিশ দাঁড়িয়ে গেছে, ওইখানে পুলিশের তৎপরতা তো কোনো কমতি ছিল না, মানে লোককে পিটানো, বাধা দেওয়া, জল কামান দেওয়া, এইখানে তো পুলিশের কোনো কমতি নাই। অর্থাৎ যেটা হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী আমাদের নাগরিকদের নিরাপত্তা থেকে যারা ক্ষমতায় আছেন তাদের নিরাপত্তার জন্য, তাদের ক্ষমতায় রাখার জন্য ব্যবহার করা হচ্ছে, ফলে অবশ্যই এইসব দিকে নজর দেওয়া হচ্ছে না। স্যার, এই মামলাগুলি যেটি আপনি বলছিলেন আপনাদের গবেষণায় এসেছে যে কনভিকশন খুব কম, আমরাও মনে করি যে কনভিকশন অবশ্যই একটা গ্রহণযোগ্য মাত্রায় আসা দরকার, যেন তা না হলে তো মামলাগুলি হবে। তো গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসার জন্য কোন ধরনের উপায় অবলম্বন করা দরকার? অনেক সময় এইটাও ঠিক অভিযোগ আসে যে কিছু মামলা এই আইনটার অপপ্রয়োগ করার কারণেও কিছু মামলা বাড়তি হচ্ছে আদালতে। হ্যাঁ, অপপ্রয়োগ হচ্ছে এই জন্য যে আইনটা লেখা হয়েছে, এত ঢালাওভাবে লেখা হয়েছে যে অপহরণের চেষ্টা করলেই তার ফাঁসি যাবজ্জীবন, আর তার শাস্তি যাবজ্জীবন। মানে অপহরণে এখানে এতগুলি চেষ্টা করলে, উদ্যোগ নিলেও শাস্তি আছে। অতএব এখানে আইনগুলি যেভাবে ঢালাওভাবে এত ঢালাওভাবে বলা হয়েছে যে কেউ হুমকি দিলেই তাকে গ্রেফতার করা যাবে, ফলে এখানে প্রথম যেটা করতে হবে আইনটাকে ঠিকমতো লিখতে হবে। এত ঢালাওভাবে আইন লিখলে যে হুমকি দেওয়ার চেষ্টা করলেও কিন্তু মামলা হয়। হুমকি দেওয়ার চেষ্টা আপনি বুঝতে পারছেন, যে কোনো লোক গিয়ে বলতে পারবে কোর্ট আদালত থানায় গিয়ে যে আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করেছে, হুমকি দিতে হবে সেটাও না। অতএব প্রথম গলদ হলো আইনটাকে ঠিকমতো লিখতে হবে, আর তারপরে হলো কি রাষ্ট্রকে এখানে উদ্যোগ নিতে হবে যে কেন হচ্ছে না এই এত মামলা। এখানে রাষ্ট্র কিন্তু এটা জানে, কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না, এবং উদ্যোগ নেওয়ার আমরা কোনো চাপ দিচ্ছি না। হ্যাঁ, এখানে ধরেন এই মামলাগুলি রাষ্ট্রপক্ষে পরিচালনা করার জন্য কিছু স্পেশাল পিপিকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তাদের কোনো ট্রেনিং দেওয়া হয় না। এগুলি অনেক জায়গায় যে গাফিলতিগুলি আছে, এইগুলি কিন্তু আমার মোদ্দা কথা হলো রাষ্ট্র চাইলে 3 মাসের মধ্যে এই 50% দুর্বলতাটাকে দূর করা যাবে, কিন্তু রাষ্ট্র তো চাচ্ছে না। আর এই দুর্বলতা ধরেন আপনি করতে পারবো না, এটা রাষ্ট্রের দায়িত্ব। পুলিশ কিভাবে কাজ করবে, ঠিকমতো কাজ করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র ওই দায়িত্ব পালন করছে না, কারণ নারী শিশুর প্রতি ওই মুখে মুখে বলা হয় যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু গত 15 বছরে ওই একটা আইন করে একটা আইনের অপব্যবহার করার জন্য হাজার হাজার লোক এই আইনে আদালতে যাচ্ছে, পুলিশের বাণিজ্য ভালো হচ্ছে। এবং কিছু সত্যি কথা বলতে কি, ধরেন এই ঢালাও মামলাগুলি থেকে আমরাও আইনজীবীরাও কিছু উপকৃত হচ্ছে, কিন্তু পুলিশ উপকৃত হচ্ছে, ঘুষ খাচ্ছে, আমরা আইনজীবীরা এগুলি মামলা করে বা উপকৃত হচ্ছি, কিন্তু নারীদেরও কোনো সুরক্ষা হচ্ছে না। আর এই মামলাতে এত লোকের নিপীড়ন নির্যাতন হচ্ছে ভুয়া মামলার কারণে, পুরো জিনিসটাই কিন্তু বিচারহীনতার একটা চরমতম ক্ষেত্র হয়ে পড়েছে। ডক্টর স্বাধীন মালিনী, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে ছোট একটা বিরতি, ফিরছি 30 সেকেন্ড পর।